নমস্কার। আজ আমাদের সাথে আছেন প্রফেসর প্রভাত পট্টনায়ক। প্রভাত পট্টনায়কের পরিচয় নতুন করে কিছু দেওয়ার নেই। আহ, প্রফেসর পট্টনায়ক অর্থনীতির শিক্ষক। তিনি দীর্ঘদিন জওহরলাল লাল নেহেরু ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, তার আগে কেমব্রিজে কিছুদিন পড়িয়েছিলেন। প্রচুর বই লিখেছেন নিয়মিতভাবে, বহু বছর ধরে দেশের আন্তর্জাতিক স্তরের নানান পত্রপত্রিকা, ম্যাগাজিন, গবেষণাপত্রে তিনি লিখে চলেছেন। নিয়মিতই আমরা ওনার লেখা দেখতে পাই সব বিখ্যাত প্রকাশনায়। ওনার প্রচুর বই অক্সফোর্ড, ক্যালকাটা ইউনিভার্সিটি তারা ছেপেছেন। আজ আমরা প্রফেসর পট্টনায়কের সঙ্গে কথা বলছি বাজেট বিষয়ে। এই বছরের যে বাজেট হলো সেই নিয়ে কথা বলবো। তার সঙ্গে আরো দু একটি বিষয় আসবে, যে ভারতবর্ষে এত বড় দেশ, এই দেশে কি করে প্রত্যেকটা মানুষের খাবার, স্বাস্থ্য, শিক্ষা এগুলোকে নিশ্চিত করতে পারে সরকার। প্রফেসর প্রভাত পট্টনায়ক খুব ভালো বাংলা জানেন, বাংলা বলতে পারেন। আমার সঙ্গে এখনই কথা হচ্ছিল পুরোটাই বাংলাতে। কিন্তু যেহেতু আমি আগে ব্যাপারটা জানতাম না, আমাদের প্রশ্ন আসলে ইংরেজিতেই করা হয়েছে। তো স্যারের কাছে আমরা অনুমতি নিয়ে নিয়েছি, আমরা ইংরেজিতেই প্রশ্ন করব। স্যার ওনার সুবিধা মতো বাংলা, ইংরেজি, হিন্দি মিলিয়ে আমাদের জবাব দেবেন। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, স্যার, exactly we want to know what is your take on the union budget for 2021 and 22? সারা পৃথিবীতে যত দেশ আছে ডিউরিং 2020-21 যখন কোভিড-19 ক্রাইসিসটা সারা পৃথিবীতে ছিল, সব দেশের মধ্যে গরিব লোকদের সাহায্য করার জন্য ভারতবর্ষে সবচেয়ে কম প্রচেষ্টা হয়েছিল। এরকম কোনো সরকার নেই যারা 2020-21 সাধারণ শ্রমিক, কৃষক, মধ্যবিত্তদের জন্য এত কম করেছে। আমি একটা উদাহরণ দেব। ধরুন ট্রাম্প কোনো প্রগতিশীল লোক না, বাজে ফ্যাসিস্ট, নিও ফ্যাসিস্ট লোক, কিন্তু ট্রাম্প যে রেস্কিউ প্যাকেজ করেছিল, দ্যাট রেস্কিউ প্যাকেজ গত বছর, এই বছর 2020-21, 10% অফ জিডিপি, ওদের দেশের যত আয় আছে ওর 10% ট্রাম্পের রেস্কিউ প্যাকেজে ছিল। এখনো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার আগে ওই রেস্কিউ প্যাকেজটা আরো আগে বাড়িয়ে নিতে 10% অফ জিডিপি আবার প্রমিস করেছে। আমাদের দেশে মোদি অনেক বড় বড় কথা বলেছেন, আমরা 20 লাখ কোটি টাকা খরচ করব, কিন্তু সত্যি ওই 20 লাখ কোটিটা কিছু না। ওটা তো শুধু কোথা থেকে ব্যাংক ক্রেডিট আর বাজেটে কতগুলো প্রোগ্রাম অলরেডি ছিল ওইসব বেশি। দ্যাট ইজ নট এ স্পেশাল এক্সট্রা প্যাকেজ। এক্সট্রা যদি আপনি দেখবেন সরকারের খরচ, তাহলে দ্যাট কামস টু অনলি 1.65 lakh crores, and 1.65 lakh crores is about 0.7% of the total জিডিপি। আমেরিকায় ট্রাম্প করছে 10%, ইন্ডিয়াতে মোদি করছেন 0.7% রাষ্ট্রীয় আয়ের, এতটা কম পার্সেন্টেজ। সো সারা পৃথিবীতে যত দেশ আছে ওদের মধ্যে আমাদের দেশে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য সবচেয়ে কম দেওয়া হয়েছিল। এই বছর সেটাও সরকার কেড়ে নিয়েছে, কারণ ওদের আর্গুমেন্ট হচ্ছে যে বাস কোভিড-19 তো শেষ হয়ে গেছে, আর এখন আর প্যাকেজের কি দরকার। যদিও বাইডেন, আমি বললাম এই সোয়ারিং ইন এর আগে উনি আরো 10% কন্টিনিউ করে যাচ্ছেন। I'll give you one more example. আমেরিকায় যখন ওরা শাটডাউন করলো, ও একটা নিয়ম ছিল যে কেউ কোনো টেনেন্টকে এই ভিতরে বার করতে পারবে না। আমাদের দেশে তো লাখ লাখ মাইগ্রেন্ট ওয়ার্কার্স, ওদের তো তাড়িয়ে দেওয়া হলো, যেখানে ওরা থাকতো ওইখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। সুতরাং আমরা সবচেয়ে কম, আমাদের দেশে সবচেয়ে কম হয়েছে। এই যে বাজেটটা, এটা এইসবও টেনে নিয়েছে, এইসবও কেড়ে নিয়েছে। তার মানে গরিবদের জন্য
ওই অসুবিধাটা আরো বাড়বে। এবং এই বাজেটে যে স্টিমিউলাসের কথা হচ্ছে, ওই স্টিমিউলাস কিছু নেই এই বাজেটে। আরো কোনো রিভাইভাল ইকোনমির হবে না, সুতরাং আনএমপ্লয়মেন্ট আরো বাড়বে। একদিকে আনএমপ্লয়মেন্ট বাড়বে, অন্যদিকে যে সাহায্য খানিকটা দেয়া হয়েছিল গত বছর সেটাও কেড়ে নেওয়া হচ্ছে। সরকার বলছে যে আগামী অর্থ বছরে in the coming fiscal year the 11% would be the growth in the coming fiscal year when the economy is in the current fiscal year projected to be contract 7.7% in the current fiscal year. So what is your take on that one? And sir, before we go into this one, না could না you please tell us? হ্যাঁ, আমরা আলোচনা যাওয়ার আগে আমরা শুধু কি একটু জানতে চাই এই যে ইকোনমিক গ্রোথ বলতে হ্যাঁ আমরা কি বুঝতে পারবো, আর এই ইকোনমিক কন্ট্রাকশন কাকে বলে একটু ছোট করে যদি আমরা জেনে নিই, কারণ এই কথাগুলি আমরা শুনি কিন্তু খুব ভালো বুঝতে পারি না। হ্যাঁ, মানে গত বছর ধরুন 100 ছিল আমাদের রাষ্ট্রীয় আয়, ইনকাম, ন্যাশনাল ইনকাম কি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট 100 ছিল। এবছর যদি সেটা 105 হয়, তার মানে 5% গ্রোথ হয়েছে। এবছর যদি সেটা 95 হয়, তার মানে 5% কন্ট্রাকশন হয়েছে। ঠিক আছে? তো 2020-21 সালে যেখানে আমরা আছি, 2020-21 সালে 7.7 কন্ট্রাকশন সরকার কন্ট্রাকশন সরকার নিজে বলছে। তার মানে গত বছর 2019-20-তে যদি আমাদের জিডিপি ছিল 100, তো এখনো ওটা কমে হবে 92.3। ঠিক আছে, 7.7%। আপনি যদি 92.3-তে 11% গ্রোথ দেখেন, তাহলে সেটা আবার ওই 100-র কাছেই এসে যাবে। সুতরাং এই বছর যে, মানে আগামী বছর 2020-21-এ যে কোনো ইনক্রিজ হবে সেটা না। 2020-21-এ আমরা 2019-20-তে যেখানে ছিলাম সেইখানে আবার পৌঁছে যাব। ধরুন সবকিছু আগের মতো ছিল, তাহলে আনএমপ্লয়মেন্টও 2019-20-তে যত ছিল সেই রকমই তো থাকবে, এমপ্লয়মেন্ট সেই রকমই থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি এই ভিতরে রিভাইভালও পুরা হবে না। আমি 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 আপনাকে এক্সপ্লেন করে বলবো কেন আমরা 2019-20 লেভেলেও পৌঁছতে পারবো না। আর যদিও আমরা পৌঁছতে পারি, এমপ্লয়মেন্ট পার ইউনিট অফ আউটপুট এই মধ্যে আরো কমে গেছে। তার মানে যদিও ওটা 100 হবে আবার 2021-22-এ, আনএমপ্লয়মেন্ট আরো বেশি হবে। আচ্ছা, এই ফিসকাল ডেফিসিট বা ইত্যাদির জন্য আমরা যে বাজেটের বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল কম্পোনেন্টে এবার ধরা হয়েছে 1,35,060 টাকা, যেটা বলা হচ্ছে গতবারের তুলনায় 20% বেশি, মানে 20% বেশি এক বছর। এটা তো বিরাট ব্যাপার। এবার আবার স্বাস্থ্য খাতে অনেক বেশি টাকা রাখা হয়েছে বলা হচ্ছে। দালাল স্ট্রিট জাম্প ইনটু ওয়েলকামিং দিস বাজেট এন্ড অল দিস থিং। সো ইজ ইট নট এনাফ টু বুস্ট দি ইকোনমি, হোয়াট ইজ গোয়িং ডাউন অর এটসেট্রা এটসেট্রা? না না না, শুধু ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে দেখলে হয় না। আমাদের ইকোনমিতে সবচেয়ে কম, মানে যেটা কনস্ট্রেন্ট হচ্ছে সেটা হচ্ছে যে ডিমান্ড ইজ টু লিটল। আর ডিমান্ড মানে পুরো দেশের যত ডিমান্ডের 4টে কম্পোনেন্ট থাকে। যে কোনো ইকোনমিতে ডিমান্ডের 4টে কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে কনজাম্পশন, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আর একটা হচ্ছে নেট এক্সপোর্ট। তার মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। আপনি কত এক্সপোর্ট করছেন মাইনাস ইম্পোর্ট, দ্যাট ইজ কল্ড নেট এক্সপোর্ট। এই 4টে কম্পোনেন্ট থাকে। ঠিক আছে, নেট এক্সপোর্ট কি হবে আমরা কিছু জানি না, দ্যাট ডিপেন্ডস অন দ্য ওয়ার্ল্ড ইকোনমি, সো লেট আস লিভ দ্যাট আউট। সুতরাং আমরা দেখব সি প্লাস আই প্লাস জি, কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার।
আপনি যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটা দেখেন, যেটা কি বাজেটে দেওয়া হয়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার দিস ইয়ার, মানে ওই যে প্রপোজ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার 2021-22 তে ইন নমিনাল টার্মস ইজ almost exactly the same as government expenditure in the current year. তার মানে যত টাকা আগামী বছর খরচ হবে, যত টাকা এবছর খরচ হয়েছে, এক্স্যাক্টলি ততই টাকা আগামী বছর খরচ হবে। তার মানে আপনি যে বলছেন ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়বে, আর কোথায় সরকার ওটা কমিয়েছে, কিন্তু আপনি টোটাল এক্সপেন্ডিচার দেখবেন, টোটাল এক্সপেন্ডিচার ইন নমিনাল টার্মস, মানে মানে ইন টার্মস অফ রুপিস বাড়ছে না, কিন্তু দরদাম তো বাড়ছে। তার মানে ইন রিয়েল টার্মস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইজ গোইং টু ফল by about 6 to 7%. যতটা ইনফ্লেশন হচ্ছে, ধরুন 6% ইনফ্লেশন হচ্ছে, তাহলে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার would fall by 6%. নাও যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার দেখুন, আপনি যদি 11% গ্রোথ, এই যে ট্রাফ যেটাকে বলে, মানে সবচেয়ে কম যেটা ইনকাম এবছর হয়েছে, সেটা থেকে যদি 11% গ্রোথ হয়, তার মানে এই সি প্লাস আই প্লাস জি সব মিলিয়ে 11% গ্রোথ হওয়া উচিত ইন রিয়েল টার্মস। ইন রিয়েল টার্মস, এটা আমি রিয়েল টার্মসে বলছি। আচ্ছা, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আমি বললাম কমে যাচ্ছে বাই অ্যাবাউট 6%, ঠিক আছে, কারণ নমিনাল একই আছে আর প্রাইস বাড়ছে, তার মানে রিয়েলটা কমবে। যদি সরকারি এক্সপেন্ডিচারটা কম হচ্ছে, তার মানে হয়তো কনজাম্পশন কিংবা ইনভেস্টমেন্ট খুব জোরে যদি বাড়ে, তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ, কিছু একটা ডিমান্ড স্টিমুলাস পাওয়া গেল। আপনি দেখুন, আমি যেহেতু সরকারি এক্সপেন্ডিচার পুরোটা দিয়েছি, ইনভেস্টমেন্ট মানে প্রাইভেট ইনভেস্টমেন্ট। প্রাইভেট ইনভেস্টমেন্ট কেন হয়? প্রাইভেট ইনভেস্টমেন্ট হয় যখন ওরা ভাবে যে দেশের মার্কেটটা বাড়ছে। যখন মার্কেটটা বাড়বে, আমি যদি ভাববো যে আগামী বছর আমার মার্কেটটা 10% বাড়বে, তাহলে আমি আমার ক্যাপিটাল স্টকটাকে আরো বাড়াবো 10%, ঠিক আছে। কিন্তু যে কোনো লোক এবছর যদি দেখছে যে দেখুন ইনকামটা বেড়ে বেড়ে ইন রিয়েল টার্মস উড বি দ্য সেম অ্যাজ লাস্ট ইয়ার, তার মানে মার্কেট তো পুরোপুরি বাড়ছে না। লাস্ট ইয়ার প্রোডাকশন করার জন্য আমার কাছে ইনাফ ক্যাপাসিটি আছে। যদি ওই রকম ক্যাপাসিটি আমার কাছে অলরেডি আছে, আমি কেন ইনভেস্ট করব? আমি ওয়েট করব আগামী বছর, নেক্সট ইয়ার আই মাইট ইনভেস্ট, বাট নট ইন দ্য কারেন্ট ইয়ার। আমি ইনভেস্টমেন্ট ডিসিশন আমি এবছর নেব না। তার মানে আগামী বছর ইনভেস্টমেন্ট 11% বাড়বে না। কেন বাড়বে? কারণ ইনকাম তো বাড়ছে না। ইনকাম 11% বাড়ছে ফ্রম দ্য ট্রাফ, ফ্রম দ্য বটম, কিন্তু ইনকাম ইজ গোয়িং টু কাম আপ অনলি টু দ্য সেম লেভেল ওয়ার ইট ওয়াজ লাস্ট ইয়ার। Okay, and for producing last year's income, I have already enough capacity. সুতরাং আমি কেন আমার ক্যাপাসিটি বাড়াবো? সুতরাং আমি কেন ইনভেস্ট করব? তো ইনভেস্টমেন্ট 11% বাড়বে না। কনজাম্পশন ডিপেন্ডস আপন ইনকাম। যদি ইনকামটা বাড়ে বাই 11%, তাহলে কনজাম্পশন ম্যাক্সিমাম 11%ই বাড়বে, কারণ ইনকাম মানে সব লোকদের আয় তো বাড়বে 11%। যদি আয় 11% বাড়ছে, তাহলে কনজাম্পশনও 11% বাড়তে পারে। কিন্তু অনেকেরা এইখানে এই বছর অনেকেরা লোন নিয়েছে, মানে যে শাটডাউন হলো, কোনো ইনকাম ছিল না। সুতরাং ইন অর্ডার টু মেনটেন দি কনজাম্পশন লেভেল, লোকেরা লোন টোন নিয়েছে। যেহেতু লোন টোন নিয়েছে টু মেনটেন কনজাম্পশন, ওই লোনটা তো রিপে করতে হবে। লোনটা যদি রিপে করতে হবে, তাহলে কনজাম্পশন আরো কমবে কম্পেয়ার টু ইনকাম। তো কনজাম্পশন সার্টেনলি 11% বাড়বে না। যদি কনজাম্পশন 11% বাড়ছে না, ইনভেস্টমেন্ট 11% বাড়ছে না, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমছে বাই অ্যাবাউট 6% ইন রিয়েল টার্মস, অল দিস ইন রিয়েল টার্মস, তাহলে ইনকাম 11% কিভাবে বাড়বে? তো এই বাজেটটা ইজ নট গিভিং ইনাফ স্টিমুলাস টু দ্য ইকোনমি ইভেন টু কাম আপ টু দ্য লেভেল ওয়্যার ইট ওয়াজ ইন 2019-20। এই যে ভি শেপ করছে, তার মানে আমরা পড়ে গিয়েছিলাম, আবার উঠে ওই লেভেলে চলে যাব, ওই লেভেলেও আমরা যাব না। আজকাল এই ভি শেপের ইকোনমিক গ্রোথ নিয়ে খুব চর্চা, যে দেখো ভারতবর্ষ এরকম ভাবে
পড়ে গেল আবার ভি শেপের, মানে সরাসরি খাড়া উঠে যাচ্ছে। এই নিয়ে কি বলবেন? এই নিয়ে কিন্তু প্রচুর প্রচার আমি 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 চলছে। তাই তো বললাম যে ভি মানে আপনি পড়ে গিয়েছিলেন, এবার আপনি উঠে ওই লেভেলে চলে যাবেন যেখানে আপনি গত বছর ছিলেন। ওকে, দ্যাট ইজ দ্য গভর্নমেন্টস আইডিয়া। কিন্তু এই থেকে, এই যে নিচে আমরা যেখানে পড়েছি ওইখান থেকে উপরে যাওয়ার জন্য 11% ইনকাম বাড়াটা নিহাতি নেসেসারি। আর যদি আমরা 11% ইনকাম বাড়াতে চাই, তার মানে সি প্লাস আই প্লাস জি, কনজামশন প্লাস প্রাইভেট ইনভেস্টমেন্ট প্লাস টোটাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মিলে 11% বাড়া উচিত, কারণ সেটা তো ডিমান্ড। যদি ডিমান্ড থাকবে না তাহলে ইনকাম, আউটপুট কেন বাড়বে, প্রোডাকশন কেন বাড়বে? ইন আমি তো বললাম যে কনজামশন 11% বাড়বে না, ইনভেস্টমেন্ট 11% বাড়বে না, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আরো কমছে, বা ইন রিয়েল টার্ম 6% কমবে, তাহলে 11% ডিমান্ড বাড়বে না ইন রিয়েল টার্মস, তার মানে আউটপুটও 11% বাড়বে না। ভি ভি মানে নিচে আমরা গেছি কিন্তু পুরোটা আসবো না, একটুখানি এসে বাস থেমে যাব। স্যার, এই বাজেটে অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে প্রচুর এলোকেশন, রেলের ইত্যাদি, প্রচুর ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে, আত্মনির্ভর ভারতের কথা বলা হচ্ছে। তো কিন্তু এটা করতে গিয়ে আবার দেখতে পাচ্ছি যে ঋণ নেওয়ার লিমিটও প্রচুর বাড়ানো হচ্ছে। তা আবার একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে আগামী বছর এই ঋণের সুদ দিতে গিয়ে অনেকটা টাকা খরচ হয়ে যাবে নাকি? তাহলে এই যে রিয়েল এক্সপেন্ডিচার, সেটাতে কি কোনো এফেক্ট আসতে পারে এবারে এই ঋণ সুদ দিতে গিয়ে? আপনি ফিসক্যাল ডেফিসিটের কথা বলছেন তো? হ্যাঁ। কথা হচ্ছে যে এই বছর ফিসক্যাল ডেফিসিট যে 9.5% হয়েছে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে যখন প্রোডাকশন কমে যায়, এই শাটডাউন হলো, এই যে কোভিড-19 জন্য অনেক প্রোডাকশন কমলো, যখন প্রোডাকশনটা কমে যায় ইনকামটা কমে যায়। আর ইনকাম যখন কমে, সরকারের এক্সপেন্ডিচার, ইফ দ্য সেম এক্সপেন্ডিচার রিমেন্স, তাহলে যেহেতু ইনকাম কমে সরকারের আয়টা কমে যায়, কারণ ট্যাক্স রেভিনিউ কমে যায়। ট্যাক্স রেভিনিউ যদি কমে যায় কিন্তু ইনকাম রিমেন্স দ্য সেম, তাহলে আই মিন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার রিমেন্স দ্য সেম ইন নমিনাল টার্মস, তাহলে ফিসক্যাল ডেফিসিট বাড়াতে হয়। কিন্তু আমি বললাম এই যে আগামী বছর যে বাজেটে দেয়া হয়েছে যে ফিসক্যাল ডেফিসিটটা কমে যাবে টু 6.8%, কেন ওরা বলছে? ওরা বলছে যে সরকারের এক্সপেন্ডিচার বাড়বে না, এবছর যত ছিল ততই থাকবে ইন নমিনাল টার্মস, কিন্তু যেহেতু ইনকাম বাড়বে, প্রোডাকশন বাড়বে, 11% প্রোডাকশন বাড়বে ইন রিয়েল টার্মস, ইনকাম বাড়বে, যদি ইনকাম বাড়বে তাহলে সরকারের রেভিনিউ বাড়বে, আর যদি রেভিনিউ বাড়বে আর এক্সপেন্ডিচার ইজ দ্য সেম, তাহলে ডেফিসিটটা কমে যাবে, ডেফিসিট উড বি লেস অ্যাজ এ প্রপোর্শন অফ ইনকাম, দ্যাট ইজ দেয়ার ক্যালকুলেশন। কিন্তু যদি রিভাইভালটা পুরা হয় না, এটা কি আমি এখনো আর্গিউ করলাম, কারণ ডিমান্ড ইজ নট, দি বাজেট ইজ নট গিভিং এনি স্টিমুলাস ফর ডিমান্ড, যদি এইটা পুরো রিভাইভাল হয় না, তাহলে ফিসক্যাল ডেফিসিট 6.8% হবে না, আরো বেশি হবে, কারণ সরকারের এক্সপেন্ডিচার ইন নমিনাল টার্মস রিমেইনস দ্য সেম। আপনি যদি রিভাইভালটা 11% রিয়েল গ্রোথ রেট না হয়, ধরুন 5% রিয়েল গ্রোথ রেট হলো, যদি 5% রিয়েল গ্রোথ রেট হলো, তাহলে ফিসক্যাল ডেফিসিটটা 6.8% না হয়, ধরুন 7.5 হলো, 8%, যাই হোক, আরো বেশি হলো। যদি ফিসক্যাল ডেফিসিটটা আরো বেশি হয়, আর যেহেতু ফিসক্যাল ডেফিসিটটা আরো বেশি হয়েছে, সরকার এক্সপেন্ডিচার আরো যদি কমিয়ে দেয়, কারণ ফিসক্যাল ডেফিসিটটা বেশি হয়েছে, তাহলে রিভাইভাল আরো কমে যাবে, তাহলে রিভাইভালের উপর খারাপ একটা প্রভাব আরো বেশি পড়বে। গত বছর যখন এই সময়ে বাজেটের সময়, তখন বোধহয় ফিসকাল ডেফিসিট ছিল 3.6 বা এরকম কিছু, বছর গড়াতে গড়াতে এটা 9.5 এসে পৌঁছে গেল। তো এই যে অবস্থা, আপনি বলছেন যে যদি এটা ঠিকঠাক সবকিছু যেরকম ভাবা হচ্ছে সেরকম না হয়, তাহলে 6.8 এর আরো বেশি হতে পারে। এটাকে কি আপনি আর্থিক মন্দা, ইকোনমিক রিসেশন এসে গেছে বলে মনে করছেন? আর যদি তাই না, হয়, তা থেকে বেরিয়ে আসার উপায় কি? না, না, ইকোনমিক রিসেশন তো দেশে আছে। ইকোনমিক রিসেশন মানে যখন ডিমান্ডটা কম হয়,
ওকে, when demand is less আর ডিমান্ড কম হওয়ার জন্য আউটপুট কম হয়, আনএমপ্লয়মেন্ট বেশি হয়, সেটাকেই তো আমরা রিসেশন বলি। ইকোনমিক রিসেশন তো অলরেডি আছে, কিন্তু আইডিয়া হচ্ছে যে এই ইকোনমিক রিসেশন থেকে দেশকে বার করা। ওকে, এই বাজেটের অবজেক্টিভ হওয়া উচিত, এবং ওরা বলছে এই বাজেটের অবজেক্টিভ হচ্ছে যে ইকোনমিক রিসেশন থেকে দেশটাকে বার করা। দেশটাকে ইকোনমিক রিসেশন থেকে বার করার যদি অবজেক্টিভ হয়, তাহলে সরকারি এক্সপেন্ডিচার বাড়ানো নিহাতই দরকার। কিন্তু আমি বললাম যে সরকারি এক্সপেন্ডিচার নমিনাল টার্মস ইজ দ্য সেম, সরকারি এক্সপেন্ডিচার ইন রিয়েল টার্মস আরো কম হবে। যেহেতু সরকারি এক্সপেন্ডিচার ইন রিয়েল টার্মস কম হচ্ছে আর কনজাম্পশন আর ইনভেস্টমেন্ট তো বাড়ছে না, এই রিসেশনটা থেকে দেশটাকে বার করে আনা হচ্ছে না। Okay, so we are in a recession, but the point is the government, instead of getting the country, pulling the country out of the recession, is actually pushing the country further into recession because government expenditure is not increasing. In স্যার, fact, এই in যে real terms, is contracting. কোভিড সময়ে আমরা সবাই জানি নানা রকম ব্যবসাপাতি বন্ধ হয়ে গেছে, শাটার পড়ে গেছিল, শ্রমিকরা চলে গেছেন বাড়ি। তো এই অবস্থা থেকে সরকারের তো আয় বাড়ছে না, কি করে সরকারি এক্সপেন্ডিচার বাড়বে? মানে ওয়ে আউটটা কি? না, সরকারি এক্সপেন্ডিচার দেখুন, আমি আমার আয়টা যদি 100 টাকা হয়, তাহলে আমার এক্সপেন্ডিচারটাও 100 টাকা হবে। ওকে, বেশি হবে না, একটুখানি বেশি হতে পারে, বেশি না। কিন্তু সরকার ইজ ডিফারেন্ট। সরকার ক্যান স্পেন্ড, and সরকার ক্যান স্পেন্ড বাই borrowing from the banking system, from the Reserve Bank of India, from the market, from anywhere. So সরকার is not limited by its income. If the সরকার spends more, তাহলে ডিমান্ড বাড়ে, তাহলে আউটপুট বাড়ে, আর যদি আউটপুট বাড়ে সরকারকেও বেশি টাকা ওটা থেকে পাওয়া যায়। সরকার, if the government spends 10 rupees, তাহলে ওটা থেকে ইনকাম, প্রোডাকশন বাড়বে, ইনকাম বাড়বে, সরকারের ট্যাক্স রেভিনিউ বাড়বে। হয়তো 10 টাকা পুরো বাড়বে না, 5 টাকা 6 টাকা সরকার ওটা থেকে পাবে। তাহলে আপনার ডেফিসিটটা, যেটা প্রথমে দেখা যাচ্ছিল যে 10%, ইনফ্যাক্ট বিকামস 3%, 4%, 5%, এইরকম। স্যার, আমি বছর 3 আগে সম্ভবত 2018-তে একটা আর্টিকেল আপনার পড়ছিলাম, সেখানে আপনি খুব একদম সুন্দর, আমার মতো অর্থনীতির ছাত্র নয় যারা, তারাও বুঝতে পারবেন, খুব অঙ্ক করে আপনি বুঝিয়ে দিয়েছিলেন যে এই যে আপনি একটু আগে বলছিলেন ডিমান্ড ঠিক নেই, ডিমান্ড পড়ে যাচ্ছে, সুতরাং কনজাম্পশন ঠিক হবে না, অর্থনীতির এই যে টানাপোড়েনের কথা আপনি বলছিলেন, সেখানে আপনি লিখেছিলেন যে শ্রমিকের বেতন বাড়িয়ে দিলেও মালিকের মুনাফা ঠিক থাকবে, ঠিক রেখেও মুনাফা বেতন বাড়ানো যায়, তাতে ডিমান্ডটা ঠিক রাখা যায়, ওভার প্রোডাকশন ক্রাইসিসকে দূর করা যায়, সারপ্লাস ক্রাইসিস ইত্যাদি হয় না। স্যার, সেটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন যে সেটা কি করে আপনি বলছেন যে পরিস্থিতি, এবং ভারতবর্ষের ক্ষেত্রে সেটা কতটা রিলেভেন্ট এই পার্সপেক্টিভে? No. It is a standard proposition in economics, যেটা কি বুর্জোয়া ইকোনমিক্সে বেশি বলা যায় না। কিন্তু যদিও এই প্রপোজিশনটা জন মেনার্ড কেনস, যিনি একজন বিরাট বড় বুর্জোয়া ইকোনমিস্ট অফ দ্য 1930s, উনি অ্যাডভান্স করেছিলেন, বাট দ্যাট টাইম ইট অ্যাপিয়ার্ড এজ এ নভেল প্রপোজিশন, কিন্তু কনজারভেটিভস ডোন্ট অ্যাকসেপ্ট ইট। ওকে, জন মেনার্ড কেনসের কথা আমি 1 মিনিট বলছি। উনি ভীষণ বুর্জোয়া ছিলেন। ইনফ্যাক্ট ওনার ভয় ছিল যে ক্যাপিটালিজমে যদি এরকম আনএমপ্লয়মেন্ট থাকে, তাহলে ক্যাপিটালিজম উড গেট ওভারথ্রোন। ইনফ্যাক্ট হি ওয়াজ অ্যান অপোনেন্ট অফ দি বলশেভিক রেভলিউশন। ওনার একটা ভয় ছিল যে দেখো, ক্যাপিটালিজমটাকে তোমরা ঠিকভাবে করো, না হলে লেনিন ফলোয়ার্স উড টেক ওভার। তো তাই জন্যে উনি এই প্রপোজিশন, মানে সত্যি একটা প্রপোজিশন অ্যাডভান্স করেছিলেন, মানে জেনুইন, নট অ্যাপোলজেটিক্স, জেনুইন একটা প্রপোজিশন। ওকে, আপনি দেখুন, সাপোজ আমরা একটা খুব সোজা এক্সাম্পল নিই। আমরা যদি সোজা এক্সাম্পল নিই যে শ্রমিকরা যা ওদের যা ইনকাম, ওয়েজ, ওরা পুরোপুরি স্পেন্ড করে। ঠিক আছে, মানে দে স্পেন্ড হোয়াট দে আর্ন।
এটাও সত্যি, মানে ওদের সেভিংস খুবই কম। ইনফ্যাক্ট ভারতবর্ষে যা একটুখানি ডেটা আছে ওটা থেকে বোঝা যায় যে দি বটম হাফ অফ দি পপুলেশন হ্যাজ ভার্চুয়ালি নো সেভিংস। ওকে, ইনফ্যাক্ট দে হ্যাভ নেগেটিভ সেভিংস, কারণ ওদের কাছে যে ইনকামটা আসে দ্যাট ইজ নট ইনাফ টু মেনটেন দেয়ার এক্সপেন্ডিচার, মিনিমাম এক্সপেন্ডিচার। যাই হোক, আমরা যদি অ্যাসিউম করি যে হোয়াট এভার ইজ দেয়ার ইনকাম দে স্পেন্ড, আপনি ধরুন suppose the capitalists actually hand over to the workers 100 rupees. A 100 rupees they are going to spend, and therefore 100 rupees wage goods production বাড়লো, অথবা ফুড রেঞ্জে যদি স্পেন্ড করে তাহলে এফসিআই স্টক কম হলো। This has no effect on the profits, কারণ প্রফিটসটা দেখুন, আমি বললাম যে I mean income and expenditure in an economy must be the same. ওকে, মানে যেটা আপনি খরচ করছেন, ডিমান্ড এন্ড সাপ্লাই হ্যাভ টু বি দ্য সেম, দেয়ারফর আউটপুট অর ইনকাম এন্ড এক্সপেন্ডিচার হ্যাভ টু বি দ্য সেম। আপনি যেটা প্রডিউস করছেন ওটা থেকে একটা পার্ট ক্যাপিটালিস্টরা নিয়ে যাচ্ছে, which corresponds to investment and capitalist consumption, ইনভেস্টমেন্ট এন্ড ক্যাপিটালিস্ট কনজাম্পশন প্লাস ফিসক্যাল ডেফিসিট, এইসব মিলিয়ে একটা পার্ট ওরা নিয়ে যাচ্ছে। ওকে, আরেকটা পার্ট ওরা শ্রমিকদের দিচ্ছে, ওর ওয়ার্কিং পিপল, এগ্রিকালচারাল লেবারার্স, পেজেন্টস, শ্রমিকদের দিচ্ছে, আর ওটা ওরা স্পেন্ড করছে অন অল কাইন্ডস অফ আদার গুডস। ওকে, নাও যে ক্যাপিটালিস্ট কনজাম্পশন, ইনভেস্টমেন্ট এবং ফিসক্যাল ডেফিসিট যদি চেঞ্জ হয় না, সাপোজ ইট রিমেন্স 100, তাহলে প্রফিটস রিমেন 100 হলো। কিন্তু যদি ওয়ার্কার্স গেট হায়ার ওয়েজেস, ওদের তো কোনো সেভিংস নেই, তো ওদের কনজাম্পশনটা বাড়বে, তো আউটপুট বাড়বে, প্রফিটস উড রিমেন দ্য সেম। ইউ সি, I mean, share of profits would fall, share of profits would fall, but not the amount of profits. সমাজতান্ত্রিক দেশে এটাকে কিভাবে ম্যানেজ করা হয়, বা সমাজতান্ত্রিক ব্যবস্থায়? সমাজতান্ত্রিক ব্যবস্থায় আনএমপ্লয়মেন্ট ছিল না। কোন সোভিয়েত ইউনিয়নে there was no unemployment, on the contrary there was a shortage of labor. তো সমাজতান্ত্রিক ব্যবস্থায় output was always the maximum you could produce, so that there was never any problem. আপনি যদি বেশি ইনভেস্ট করতে চান তাহলে আপনি যদি বেশি ইনভেস্ট করতে চান, I mean again same identity holds, তার মানে ইনভেস্টমেন্ট ধরুন প্লাস ওয়ার্কার্স কনজাম্পশন, ক্যাপিটালিস্ট তো নেই, তো ইনভেস্টমেন্ট প্লাস ওয়ার্কার্স কনজাম্পশন ইজ ইকুয়াল টু টোটাল আউটপুট। ওকে, যদি আপনি ইনভেস্টমেন্ট বাড়াতে চান তাহলে ওয়ার্কার্স কনজাম্পশন কমবে, যদি ইনভেস্টমেন্ট বাই চান্স কম হলো তাহলে ওয়ার্কার্স কনজাম্পশন বাড়বে। তো পুরোপুরি সব সময় আউটপুট is 100 if capacity to produce output is 100. So Soviet Union কখনো কোনো রিসেশন হয়নি। কিন্তু আমাদের মতো এই দেশে, ভারতবর্ষের এত বড় দেশ, কিন্তু অনেক বেশি মানুষও বটে, 137-38 কোটি মানুষ। তো এই দেশে সরকার কি করে প্রত্যেকের জন্য খাবার, শিক্ষা, স্বাস্থ্য এইগুলি গ্যারান্টি দেবে? আমরা তো মানে আমরা সবাই চাই যে রাষ্ট্র আমাদের দায়িত্ব নিক, অন্তত মিনিমাম দায়িত্বটা নিক, তারপর লাক্সারির দরকার নেই। কিন্তু সোভিয়েত ইউনিয়নের তো প্রচুর সম্পদ ছিল, দেশ যত বড় ছিল, আমাদের মতো এত মানুষ ছিল না। আমাদের, আপনি বলুন, সরি। সেটাই না বলছিলাম যে আমাদের মতো দেশে সেটা কিভাবে ম্যানেজ করা যায়? পপুলেশনের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। It does not depend on the size of the country, size of the population or anything. It depends upon your system of আপনার ইকোনমিক সিস্টেমের উপর ডিপেন্ড করে। আমাদের দেশে we have got, compared to current demand, a surplus of food grains. তো সবাই খেতে পারে। আপনি অলরেডি we have got a system of rationing, আপনি ইউনিভার্সাল করে দিন।
on 20% would drop out anyway, who are rich people. They're not going to stand in queues to draw ration. You make it you make it universal. আপনি যদি ইউনিভার্সাল করবেন তাহলে সবাই পেতে পারবে। সিমিলারলি হেলথ, আপনি ব্রিটেনের যেরকম ন্যাশনাল হেলথ সার্ভিস আছে, সব জায়গায় আপনি হসপিটাল করুন, গভর্নমেন্ট হসপিটাল, যেখানে there will be free treatment. Okay, there are 137 crore of people, but on the other hand, there have to be that many hospitals. Okay, similarly schools. আমি একটা ক্যালকুলেশন করেছিলাম that if you make 5 economic rights, fundamental economic rights, আমাদের দেশে যেরকম political rights আছে আজকাল, তো ওই political rights are also being trampled upon by the government, right to freedom of expression and so on. কিন্তু suppose constitutionally you guarantee to everybody a set of 5 economic rights: right to food, right to employment, আর employment যদি দেওয়া হচ্ছে না, then the person must be paid a full wage. Right to food, right to employment, right to free publicly provided health care through a national health service, right to free quality education for everybody, universal, at least up to the school level, and right to old age pension at 3,000 rupees per month per pensioner, and disability benefits. Okay, and suppose somebody is disabled, okay, proper, okay, একটা দেওয়া উচিত। So living disability benefit. So if you make these 5 rights, তাহলে আমার ক্যালকুলেশন হচ্ছে it will cost 10% জিডিপি, আমাদের দেশের যে আয় হচ্ছে তার অ্যাডিশনাল 10% লাগবে। এখনো যত, I mean, we provide all kinds of things for health education and so on, যা বাজেট আছে তার উপর 10% লাগবে। 10% যদি government has to spend extra, তাহলে ওটার জন্য 7% additional tax বার করতে হবে। কারণ আমি বললাম earlier that 10% spend করলে ইকোনমি বাড়বে, জিডিপি বাড়বে, সরকার কাছে অটোমেটিক্যালি ট্যাক্স রেভিনিউ এসে যাবে। তো আমি মেকিং এ ভেরি কনজারভেটিভ এস্টিমেট, 7% অন্তত লাগবে additional taxation, tax revenue. In India, we have one of the lowest tax GDP ratios anywhere in the world. Okay, আমাদের tax GDP ratio is about 15-16%. In the United States, the tax GDP ratio is about 24-25%. সুতরাং এই 7% extra taxation is not, by the way, when I say tax GDP ratio, I mean center and states together. দুটো মিলিয়ে 15-16%, ওটার সঙ্গে আপনি 7% জুড়ে দিন, ওকে, তাহলে it will be at the most 24-25%, which is the level in the United States. পৃথিবীর সবচেয়ে বড় capitalist country has a tax GDP ratio to which we shall arrive if we make these 5 rights universal, constitutionally guaranteed rights. এটা রেজ করার জন্য 7% ট্যাক্স আপনি কিভাবে ওঠাবেন? আমি একটা ভেরি সিম্পল ক্যালকুলেশন করলাম, যে আমি আগরতলায় বলেছিলাম 1% taxation of the wealth and so on. Recently আমেরিকায় এলিজাবেথ ওয়ারেন বলে একজন আছেন, ওনার বড় সেনেটর, who was a candidate for American presidency. She has suggested a 2% wealth tax, okay, for everybody who is kind of. So আমি বলছি, take the top 1% of the population, শুধু 1%, take the top 1% of the population, ওদের উপর এলিজাবেথ ওয়ারেন যেরকম ট্যাক্স সাজেস্ট করেছেন, 2% of their wealth you tax away every year. Okay, number 1. Number 2, যদি আপনি একটা ওয়েলথ ট্যাক্স বসালেন, তাহলে ওরা তো ইমিডিয়েটলি ওয়েলথটাকে ডিভাইড করবে ছেলে মেয়েদের মধ্যে। তো সেটার জন্য you have to also complement the wealth tax with an inheritance tax.
আপনি 1/3 ইনহেরিটেন্স ট্যাক্স বসান। ধরুন আমার ওয়েলথ হচ্ছে 100, আমি যদি সেটাকে ডিস্ট্রিবিউট করি বিটুইন মাই চিলড্রেন, তাহলে 1/3 অফ দ্যাট 100 আই হ্যাভ টু গিভ টু দ্য স্টেট। ওকে, এই দুটো ট্যাক্স অল অন দ্য টপ 1% অফ দ্য পপুলেশন, এভরিথিং। Wealth tax of 2% on the top 1%, inheritance tax of 1/3 on the top 1% of the population, then you get 7% of GDP. ভারতবর্ষকে একটা ওয়েলফেয়ার স্টেট করার জন্য যতটা রিসোর্সেস চাই, ওই রিসোর্সেস এই দুটো ট্যাক্স levied on the top 1% of the population would actually fetch. সুতরাং কোনো ডিফিকাল্ট প্রবলেম নেই, is quite simple. What it requires is the political will of the government. স্যার, আপনি বলছেন যে মানে দেশের 1-1.5 কোটি মানুষকে যদি ওই 1% বা 2% ট্যাক্স ধরা যায়, আর ইনহেরিটেন্স প্রপার্টির 1/3 ট্যাক্স করা যায়, তাহলেই মোটামুটি আমাদের খাওয়া পড়ার হিসাবটা অন্তত শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে পাঁচটা, শুধু একটা না, 5টা ইকোনমিক রাইটস ইউনিভার্সাল খাওয়া, ফুড, এমপ্লয়মেন্ট, এডুকেশন, হেলথ কেয়ার অ্যান্ড পেনশন, 5টা আপনি সবাইকে দিতে পারবেন। স্যার, আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছি, আপনি আমরা দর্শকদের বলতে চাই যে প্রফেসর প্রভাত পট্টনায়ক আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি হুইল চেয়ারে বসে আছেন, আমাদের সঙ্গে কথা বলবেন বলে তিনি হুইল চেয়ারে এসেছেন, তার কোমরে প্রচুর ব্যথা। আমরা এই রাত্রেবেলা ওনাকে আর সাংঘাতিক সময় আটকে রাখতেও চাই না, পারবো না। আমাদের প্রতি পরম স্নেহে তিনি হুইল চেয়ারে বসে আমাদের সঙ্গে আজকে ইন্টারভিউ দিচ্ছেন। আমি ছোট ছোট করে স্যারের কাছে আর দুটো প্রশ্ন রাখবো, স্যারের যতটুকু সময় লাগে 1-2 মিনিট সময়ের মধ্যে শেষ করে দেবেন স্যার। এবার বাজেটে আমরা দেখতে পাচ্ছি প্রচুর রাষ্ট্রায়ত্ত সংস্থাকে ডিসইনভেস্টমেন্ট, মানে পাতি বাংলায় বিক্রির তালিকায় ফেলা হয়েছে, তাতে কোনো ক্যাটাস্ট্রফিক এফেক্ট আসবে কিনা? আমি স্যার দ্বিতীয় প্রশ্নটা আপনার সঙ্গে রেখে দিই। আর এখনকার একবারে খুব সাংঘাতিক জ্বলন্ত একটি বিষয় হচ্ছে যে কৃষক আন্দোলন, 3টি কৃষি বিল নিয়ে মূলত আমার প্রশ্নটা হচ্ছে, এই 3টি কৃষি বিল যদি তুলেও নেওয়া হয়, তাহলেও যারা প্রান্তিক চাষী, পুয়ার ফার্মার্স, তাদের কি কোনো আসলেই রাত-দিন পরিবর্তন হবে, নাকি যারা এই যে ফিউডাল লর্ডস, দ্য বিগ জমিনদার, তারা যেভাবে স্ট্যাটাস কো এনজয় করছিল সেটা এনজয় করে যাবে, ক্যাপিটালিস্টদের হয়তো তেমন ভাবে হবে না কিছু? তো স্যার, দুটো প্রশ্ন। এক, এই ডিসইনভেস্টমেন্টের ফলে ক্যাটাস্ট্রফিক কোনো এফেক্ট আমরা কি কিছু হবে কিনা? দ্বিতীয়, এই ফার্ম বিল তুলে নিলেও প্রান্তিক চাষীর কি বা সুবিধা হবে? দেখুন, ডিসইনভেস্টমেন্ট প্রথমত ইন ইকোনমিক টার্মস ইজ অফ নো হেল্প অ্যাট অল। কেন বলুন তো? যদি suppose the government runs a fiscal deficit, তাহলে গভর্নমেন্ট কি করে? গভর্নমেন্ট borrows by floating bonds, সরকারি বন্ড গুলো বিক্রি হলো, প্রাইভেট ইন্ডিভিজুয়ালস হয়তো কিনলেন, ব্যাংকস কিনলেন, and so on. Okay, suppose the government sells public sector units, তাহলে কি হলো? গভর্নমেন্ট সেলস equities, তার মানে shares of the public sector things. Now, কোনো ইকোনমিস্ট এরকম নেই who can possibly argue যে সরকার যদি বন্ডস বিক্রি করে তাহলে সেটা খারাপ, সরকার যদি equity বিক্রি করে সেটা ভালো। So it is a complete rubbish. It has absolutely no economic justification. IMF etc. ওরা এরকম করতে চায় because they want the public sector to be destroyed. Okay, our government falls into that trap, and our government is actually pursuing this policy. Fortunately, till now, সরকার যতটা ডিসইনভেস্টমেন্ট টার্গেট রেখেছে, ওই টার্গেটের মধ্যে ওই টার্গেট পর্যন্ত ডিসইনভেস্টমেন্টটা কেউ কেনেনি, কারণ they would like the public sector units to be sold even cheaper. যাই হোক, কিন্তু ওটা থেকে কিচ্ছু যায় আসে না। I mean, in the sense that from the government's budget point of view, it makes no difference, but it makes a huge difference to the economy. You are dismantling the public sector. The public sector was the bulwark against imperialism.
আমাদের দেশে মাল্টিন্যাশনাল কর্পোরেশনস এর বিরুদ্ধে যখন আমাদের দেশ যখন স্বাধীন হলো, মাল্টিন্যাশনাল কর্পোরেশনসদের বিরুদ্ধে টেকনোলজিক্যাল সেলফ রিলায়েন্স, বিল্ডিং আপ দ্য বেসিক the base of the economy, the basic and capital good sector of the economy, এসব the public sector করেছিল. So dismantling the public sector, resources, ধরুন আমাদের তেল, Burma Shell, etc., they used to take away. অনেক এটা থেকে টাকা they used to take away. We went against that. Public sector is the one that provided the wherewithal for developing our own mineral resources. Amadir public sector is a way of asserting our independence vis-a-vis imperialism. Sheta apni noshto korchen. Kintu as far as the budget is concerned, no difference from deficit financing. ঠিক আছে? আপনি বললেন চাষীদের কথা। কতটা ফিউডাল ল্যান্ডলর্ড টিকরিতে আছে? না। কতটা ফিউডাল ল্যান্ডলর্ড ওই অন্য জায়গায় আছে গাজীপুরে? না। দেখুন, এটা কৃষকদের লড়াই। কৃষকদের দুটো রকমের প্রবলেম থাকে। একটা রকমের প্রবলেম আমরা সবসময় বলি যে কৃষকরা দে আর অপ্রেসড বাই ফিউডাল ল্যান্ডলর্ডস। আরেকটা রকমের প্রবলেম আজকাল দেখা যাচ্ছে that they are oppressed by monopoly capital. আপনি দেখুন, সবাই বলছেন যে ওই যে ট্রাক্টরে আসছে ওরা so rich. Who are they vis-a-vis Ambani? Who are they vis-a-vis Adani? Adani যদি 100 হয়, ওই যে ট্রাক্টরের লোকটা আসছে ও তো 8 আনা হবে। So the point is that we have to see that this is a farmer struggle. আর এই ফার্মার স্ট্রাগলের আর এটাতে কোনো সন্দেহ নেই that this farmer struggle is because if they don't struggle now, then এই যে আম্বানি, আদানি, agribusiness, international agribusiness, ওরা দেশে এসে কৃষকদের একেবারে অপ্রেস করবে। ওকে, যেরকম ইংরেজদের সময় হয়েছিল, ওই কন্ট্রাক্ট ফার্মিং টার্মিং করে যেরকম হয়েছিল। তো এটা দিস ইজ আ জেনুইন স্ট্রাগল, শুধু কৃষকদের না, দিস ইজ এ জেনুইন স্ট্রাগল ফর ফুড সিকিউরিটি। কারণ যদি ওরা আসে, দে আর নট গোইং টু গ্রো ফুড ফর ইউ, দে আর গোইং টু গ্রো ফ্লাওয়ার্স টু এক্সপোর্ট টু হল্যান্ড, they are going to grow fruits to export to Europe. So they are not going to grow rice, they are not going to grow wheat. So it is going to destroy our food security. So this is really a fight for the country, fight for the nation. It's a fight not just for the farmers, a fight for the nation. And in this fight, the workers and the peasants have to stick together. And this is what is happening now. And this, I hope, is going to bring about a big change in the politics of the country. অনেক অনেক ধন্যবাদ প্রভাত পট্টনায়ক স্যার, আপনি অনেক সময় আমাদের সঙ্গে দিলেন। 40 মিনিটের বেশি আমরা কথা বললেন, 30 মিনিটের সময় আমাদের অনুমতি দিয়েছিলেন, আমরা আরো 13 মিনিট আপনার থেকে বেশি সময় নিয়ে নিলাম। তো আপনি আশা করি এর মধ্যেই খুব তাড়াতাড়ি আপনার এই কোমরের ব্যথা সারিয়ে উঠবেন এবং ভবিষ্যতে আমরা আরেকবার আপনার এইসব এখানে আমরা আলোচনায় আপনাকে আমন্ত্রণ জানাবো। নিশ্চয়ই আপনি আমাদের আবার অনুমতি দিবেন। দর্শক যারা এতক্ষণ শুনবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক রাত হয়েছে, সবাইকে শুভরাত্রি। পট্টনায়ক স্যার, আপনাকে অনেক শুভরাত্রি। নমস্কার। নমস্কার। নমস্কার।